বৈজ্ঞানিক আকার, সংখ্যার বৈজ্ঞানিক আকার বলা হয়েছে, লগারিদমের পদ্ধতি আমরা অবশ্যই মার্ক করে নিব। তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় এখানে লগারিদমের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমত আমরা হচ্ছে লগারিদম পদ্ধতি সম্পর্কে জানবো। লগারিদমের পদ্ধতি হচ্ছে দুইটা হচ্ছে লগারিদমের পদ্ধতি, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, একটা হচ্ছে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদমের এটা 87 পৃষ্ঠায় আছে, এখানে মানে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, এমসিকিউ, এগুলো অবশ্যই তোমরা পড়বা, প্রত্যেকটা এমসিকিউ নোট করে নিবে। এখানে একটি অম্লজ সংখ্যা, স্বাভাবিক লগারিদমকে ভিত্তিক বলা হয়, আর সাধারণ লগারিদমকে, স্বাভাবিক আর সাধারণ অবশ্যই মনে রাখতে হবে, সাধারণ লগারিদমকে বলা হয় 10 ভিত্তিক, আর স্বাভাবিক লগারিদমকে বলা হয় ভিত্তিক। আমরা সবসময় মনে রাখবো ভিত্তিক আর 10 ভিত্তিক দুই ধরনের জিনিস। একজনের জনক হচ্ছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, আর সাধারণ লগারিদমের জনক হচ্ছে হেনরি ব্রিক্স। এই দুজন হচ্ছে জনক, লগারিদমের মূল জনক হচ্ছে এই দুইজন। তবে এই দুজনের ভিতরে সবথেকে বেশি পপুলার হচ্ছে হেনরি ব্রিক্স। এই সাধারণ লগারিদম আবিষ্কার হওয়ার পরে লগারিদমের গতিশীল বাড়ে, মানে গতি বেড়ে যায়, এবং আমরা যে লগ সারণী তৈরি করি বা ক্যালকুলেটরের যে সমাধানগুলো আমরা এখন করি, সেটা সাধারণত আমরা সাধারণ লগারিদমের মাধ্যমে ক্যালকুলেটরের সমাধানগুলো করা হয়। তো আজকের এই অধ্যায়ে যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসে বা শর্ট কোশ্চেনগুলো আসে, সেটা কি ধরনের প্রশ্ন হয় তার উপরে আমি এখন লেকচার দিব। আমি আশা করব যে ক্যালকুলেটর এবং তুমি মনোযোগ সহকারে বেসিকগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে খুব অল্প সময় এই অধ্যায়ের সকল অঙ্কগুলোর উপরে দখল চলে আসবে, আমি এটা বিশ্বাস করি। তো লগারিদমের ক্ষেত্রে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে এইখানে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে বড় বড় যদি কোনো মান আসে তখন কি করব। আমি কোনো বড় মান নিয়ে আলোচনা করিনি। যেমন আমি একটা সংখ্যা, কয়েক ধরনের সংখ্যা এখানে নিচ্ছি, 66732 এক ধরনের মান, আর এটা হচ্ছে 667.32 এক ধরনের মান, আর এটা হচ্ছে 0.0066732। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমি এখানে 3 ধরনের মান উপস্থাপন করেছি। প্রথমত শিখবো আমরা বৈজ্ঞানিক আকার কাকে বলে। বৃহত্তর কোনো রাশিকে খুব ছোট আকারে সূচকীয় রাশির মাধ্যমে যে প্রকাশ করি আমরা, এটাকে বৈজ্ঞানিক আকার বলি। বৃহত্তর কোনো রাশি দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5টা একটা রাশি, বেশ বড় একটা রাশি, এটাকে খুব অল্প সময় আমরা যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, তো বৈজ্ঞানিক আকারটা হচ্ছে a গুণ 10⁻n কে বলে, এতটাকে বলে বৈজ্ঞানিক আকার। এটাকে বলা হয় বৈজ্ঞানিক আকার। a গুণ 10⁻n কে বলা হয় বৈজ্ঞানিক আকার, যেখানে শর্ত আছে এর মানটা হবে 1 থেকে এর মানটা বড় বা সমান আর 10 থেকে ছোট। 1 থেকে এর মানটা বড় বা সমান আর 10 থেকে ছোট বলা হয়েছে এর মানটা। প্রশ্ন স্যার কেন? কারণ আমরা জানি যে 1 থেকে বড় বা সমান মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো প্রত্যেকটা সিঙ্গেল ডিজিট, 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে এরা প্রত্যেকে সিঙ্গেল ডিজিট, এক একটা ডিজিট। গণিতের প্রতীক বলা হয় এগুলোকে বলা হয় সংখ্যার প্রতীক। তাহলে এগুলো সব সিঙ্গেল মান, কিন্তু যখনই 1 ক্রস হয়ে যায়, এই যে দেখতেই পাচ্ছ 2 সংখ্যার সব থেকে ছোট সংখ্যা আছে এটা, 2 সংখ্যার যে মান আমরা প্রকাশ করি তার ভিতরে সব থেকে ছোট হচ্ছে 10। এই জন্য 10 থেকে সে ছোট হতে হবে, এখানে শর্তে 10 আছে, যার কারণে শর্তে বলা হয়েছে। আর 1 থেকে বড় বা 1 1ও হতে পারবে, 1 থেকে বড় বা ছোট হতে মানে সমান হতে পারবে, কিন্তু ছোট হতে পারবে না। 1 থেকে আবার ছোট হতে পারবে না, যেমন -1 হতে পারবে না, -2 হতে পারবে না, এরকম আবার হতে পারবে না। এই মানটা 1 থেকে বড় বা সমান বলা হয়েছে, এখানে কিন্তু -1 এর কথা আমি বলিনি, খেয়াল করতে হবে। আর এখানে যে n-টা আছে, n এরও পরিচয় আছে, n কে বলা হয় n বিলংস টু z। জেডটা কি সেটা জানা দরকার। জেডটা কি আসলে? জেড হচ্ছে ... -3 -2 -1 0 1 2 3 4 ... অথবা এভাবে লেখা যায় 0 +-1 +-2 +-3 +-4 ... এভাবেও লেখা যায়। দেখতেই পাচ্ছ আমি দুইভাবে উপস্থাপন করেছি। জেডটাকে বলা হয় ইন্টিজার, ইংরেজি নাম, আর বাংলায় বলা হয় পূর্ণ সংখ্যা। একে জেড দিয়েও প্রকাশ করা হয়, আবার কখনো কখনো কোনো রাইটার এটাকে আই দিয়েও প্রকাশ করেছেন। ইন্টিজারের প্রথম অক্ষর আই দিয়েও প্রকাশ করেছেন কোনো রাইটার। তবে আমাদের বাংলাদেশে সবথেকে বেশি পপুলার হচ্ছে জেড হিসেবে প্রচলিত, আমাদের বই খাতাতেও এটা আছে। বিদেশি রাইটারদের বইতে এখানে আই আকারও প্রকাশ করা হয়েছে, হিউজ পরিমাণ রাইটারের বই আছে যেখানে আই দিয়ে প্রকাশ করা হয়েছে। যাই হোক, তাহলে জেড বলতে বোঝানো আছে অসীম ঋণাত্মক থেকে 0 সহ অসীম ধনাত্মক পর্যন্ত। অসীম মানে যার শেষ নেই,
সকল অখণ্ড সংখ্যা, অখণ্ড বলতে কি বোঝানো হচ্ছে, যার সাথে কোনো ঝামেলা থাকবে না, ঝামেলা মুক্ত মান। দেখো প্রত্যেকে ঝামেলা মুক্ত মান। এখন বলতে পারো স্যার -3 আছে, এখানে প্লাস আছে, তুমি দাওনি কেন? তো প্লাস মানকে আমরা উজ্জ্বল রাখি আর মাইনাস মানগুলোকে আমরা শো করি। এখানে দেখো প্লাস মাইনাস দুটোই দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে অসীম ঋণাত্মক থেকে 0 সহ অসীম ধনাত্মক পর্যন্ত সকল অখণ্ড সংখ্যাকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে এখানে জেড হবে পূর্ণ সংখ্যা, তার মানে তোমরা বুঝতেই পারতেছো 10 এর যে সূচক হবে সেই সূচক কখনো কোনো দশমিক, কোনো ভগ্ন অংশ, অন্য কোনো ধরনের মান আসবে না, এরকম ফ্রেশ মান আসতে হবে, ফ্রেশ মান। জেড মানে কি পূর্ণ সংখ্যা, এরকম পূর্ণ সংখ্যা আসতে পারবে, 0 আসতে পারবে, 1 2 মাইনাস মান আসতে পারবে, কিন্তু কখনো এরকম কোনো মান আসতে পারবে না, যেমন 1/2 আসতে পারবে না, -3/2 এরকম আসতে পারবে না, এগুলো 0.2 এরকম আসতে পারবে না। মোটামুটি ভগ্ন অংশ আকারে কোনো মান এখানে n এর মান হতে পারবে না। তাহলে বৈজ্ঞানিক আকার কাকে বলে? a গুণ 10⁻n কে বলা হয় বৈজ্ঞানিক আকার, যেখানে n হচ্ছে z এর উপাদান আর a হচ্ছে 1 থেকে বড় বা সমান, এর মানটা 10 থেকে ছোট। এ হলো বৈজ্ঞানিক আকারের শর্তগুলো উপস্থাপন করলাম। এরপর আমরা যেটা দেখব যে কিভাবে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা হয় তার কিছু বেসিক আমরা এখানে দেখব। বৈজ্ঞানিক আকারে যখন আমরা কোনো মান প্রকাশ করি, সাধারণত যেটা আমরা দেখি, সাধারণত মানগুলো এরকম আকৃতির হয়। মনে করো 2.36 গুণ 10⁵ এরকম, অথবা 2.143 গুণ 10⁻⁻1 এরকমও হতে পারে, অথবা এরকমও হতে পারে 2 গুণ 10⁵ এরকমও হতে পারে। তবে দশমিক যদি কখনো উপস্থিত থাকে, দশমিকের আগে একটি মাত্র অঙ্ক থাকবে। এই বৈজ্ঞানিক আকার আর সায়েন্টিফিক মানে আকার তোমাদের বইতে তোমরা যেটা শেখো ফিজিক্সের ক্ষেত্রে, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে শিখি, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যখন দেখি তখন এই যে ক্যালকুলেটর দেখবা তোমাদের ইঞ্জিনিয়ারিং যে পদ্ধতি তোমরা দাও, ক্যালকুলেটর তোমাদের ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আছে 8 সংখ্যার উপরে। তো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আমরা যখন দিই তখন কিন্তু ওই দশমিকের আগে মাঝে মাঝে 2 ডিজিটও চলে আসে, ওটা কিন্তু বৈজ্ঞানিক আকার হবে না। আমি বারবার বলতেছি, বৈজ্ঞানিক আকারে দশমিক যদি থাকে তাহলে তার আগে একটি মাত্র ডিজিট থাকবে, সেই ডিজিটটা একটি মাত্র হবে এবং সে 1 থেকে বড় বা সমান আর 10 থেকে ছোট হতে হবে। তার মানে বুঝতেই পারতেছি যে দশমিকের আগে একটি মাত্র অঙ্ক থাকবে। এটাকে আমরা বৈজ্ঞানিক আকার, ওইখানে ইঞ্জিনিয়ারিং আকার বলি। যদি এরকম 23.6 গুণ 10⁻, মনে করো এখানে এবার আরো একটা ডিজিট এখানে ছিল আগে 5, এবার 6 চলে আসতেছে, এরকম একটা মান চলে আসতেছে, বা আরো আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, এখানে এরকম চলে আসতে পারে 23.6 গুণ 10⁻4 এরকম আসতে পারে। আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এই যে পদ্ধতিগুলো দশমিকের আগে 2 ডিজিট, এটাকে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আমরা বলি। ইঞ্জিনিয়ারিং পদ্ধতির ক্ষেত্রে মাঝে মাঝে এটাও আসে, দশমিকের আগে 1 ডিজিট আছে, কিন্তু বৈজ্ঞানিক আকার সায়েন্টিফিক যে পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতির আগে দশমিকের আগে শুধুমাত্র একটি মাত্র অঙ্ক থাকবে। ভালোভাবে মনে রাখবো আমরা, সায়েন্টিফিক পদ্ধতিতে দশমিকের আগে একটি মাত্র অঙ্ক থাকে, আর ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে দুটোই থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। বিষয়টা মনে রাখা খুবই জরুরি, কারণ আমরা এই জায়গাগুলোতে অনেক বেশি ভুল করি। তা আমরা সাধারণত এরকম একটা আকার পাবো, সেখানে 1 ডিজিটেরও হতে পারে, যেমন 1 ডিজিটেরও হতে পারে, 2 গুণ 10⁵ হতে পারে। তাহলে আমরা প্রথমে যে মানটা দেখতে পাচ্ছি এটাতে শিখবো কিভাবে বৈজ্ঞানিক আকার হাতে করা যায়। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখবো, আগে হাতেরটা শিখি। হাতে করা যায় বলতে বোঝানো হচ্ছে 66732, এটাকে প্রথমে যদি তুমি বৈজ্ঞানিক আকারে লিখতে চাও, এখানে আসতে হবে দশমিকের আগে, তাহলে 1 2 3 4, তাহলে 6.6732 গুণ 10⁻4। বলতে পারো স্যার 10⁻4 কেন? তুমি এই 10⁻4 আমরা জানি 10⁻4 বলতে বোঝানো হয় 1 2 3 4, একের পরে 4টে শূন্য দিয়ে যদি তুমি এই সংখ্যাটাকে গুণ করো তাহলে নিশ্চিত তুমি এই সংখ্যাটাকে ফেরত পাবে। এটাও যা এটাও তাই, তা নাহলে সমান লেখা যেত না। এটা মনে রাখতে হবে আমাদের যে 6.6732 গুণ 10⁻4 দিলে যে মানটা পাবো এই মানটা ঠিক একই মান। করে দেখো তোমরা, এজন্য ক্যালকুলেটর হাতে রাখতে বলেছিলাম যে এই মানটা এইরকম করে এটা করা এবং এটার ভিতরে কোনো পার্থক্য নেই, দুটোই একই মান। এটাকে বলা হয় বৈজ্ঞানিক আকার। তাহলে অলরেডি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করেছি। আমরা এই অধ্যায় থেকে 3টা জিনিস শিখবো। 1 নম্বরে শিখবো বৈজ্ঞানিক আকার, 2 নম্বরে শিখবো পূর্ণক, আর 3 নম্বরে শিখবো অংশক। অংশক বলতে বোঝানো হয় লগের অংশক, অংশক লগের, লগ ছাড়া অংশক হয় না। 3টা জিনিস শিখবো। প্রথম জিনিসটা আমার শেখানো কমপ্লিট হয়ে গেল।
এটাকে যদি এখন বিস্তারিত শিখি, প্রথমটা শিখলাম এটা, 2 নাম্বারটার এটার ক্ষেত্রে দেখো 667.32 ছিল। এটাকে যদি আমি এখন তাহলে 2 ডিজিট এপাশে আসবে, এখানে কোনো ঋণাত্মক মান নেই, তাহলে 1 2 ডিজিট, তাহলে কয় ডিজিট মানে এখানে তুমি আসতেছো 6 এর কাছে আসতে গেলে, তাহলে 6.6732 গুণ 10 টু দি পাওয়ার, আমরা এখান থেকে ডিজিট ভাড়ায় আসছিলাম 1 2 3 4, তাই 10 টু দি পাওয়ার 4 দিয়েছিলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, হাতে শিখতেছি আমরা 1 2 3 4 4 ডিজিট ভাড়ায় আসছিলাম 10 টু দি পাওয়ার 4, আর এখানে দশমিকটা এখানে নিয়ে আসবো, তাহলে কয়টা ডিজিট ভাড়ায় মানে ক্রস করে আসতেছো তোমরা 2টা, 10 টু দি পাওয়ার স্কয়ার। এইবার এটার ক্ষেত্রে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 0.06732। এটার ক্ষেত্রে যেটা হয় আমরা দেখব যে এখান থেকে দশমিক থেকে এটার ক্ষেত্রে নিয়মটা একটু আলো বেশ মজার। দশমিক থেকে এই পর্যন্ত পৌঁছাইতে তোমার কয় ডিজিট লাগে? 1 2 3, তাহলে 10 টু দি পাওয়ার -3। এটা কখন? দশমিকের পরেই যদি কখনো সার্থক অঙ্ক না থাকে। এখন যদি মনে করো যে সার্থক অঙ্ক কি, সেটাই তো আমি জানি না। হ্যাঁ, এটা তোমার আগে জানা দরকার। সার্থক অঙ্ক বলতে বোঝানো হয়, সার্থক অঙ্ক কারা? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক, মানে যাদেরকে মান দিয়ে প্রকাশ করা হয়। শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক। যারা আমার ক্লাস করেছো এর আগে তারা অবশ্যই সম্পর্কে অবগত আছো। সাহায্যকারী, এটা হচ্ছে সার্থক অঙ্ক 1 থেকে 9, আর শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক। শূন্য নিজস্ব কোনো ক্ষমতা নেই, অন্য মানের পরে বসলে ওর মান আছে, অন্য মানের আগে বসলে ওর মান নেই। যার কারণে আমরা দেখি যে দশমিকের পরে যদি সার্থক অঙ্ক না থাকে তাহলে সার্থক অঙ্ক পৌঁছাতে কয় ডিজিট আমাকে ক্রস করতে হবে। তো দেখতেছি আমি দশমিক দিয়েই শুরু, 1 2, এবার উল্টা, যেমন এদিক থেকে আগে এদিকে এসেছিলাম, এবার বিপরীত দিকে যেতে হবে, এর কাছে পৌঁছাতে হবে। এর 2টা পদ্ধতি, একটা আছে সরল পদ্ধতি, আগে তোমাদের সেটা শেখাই যেটা তোমরা ছোট ক্লাসে শিখেছিলে, এটা আগে শিখি, তাহলে ব্রেনটা ক্লিয়ার হবে আশা করি। দশমিক উঠাই দিলাম, আমি যখন প্লেতে তোমরা পড়েছো, আমি তো ডাইরেক্ট প্রাইমারি স্কুল, আমাদের ম্যাম আমাকে শেখাতো দশমিক উঠাই দিলাম, তাহলে দিলে কি হবে বলতো বাবারা, দশমিক উঠালে কি হয় বলতো ম্যাম, একটা 1। কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। আমরা ঠিক এভাবে শিখেছি, আমাদেরকে এভাবে শেখানো হয়েছে। এখানে দশমিক ছিল, তাহলে দশমিক যদি উঠানো হয় তাহলে একটা 1 দিতে হয়। দশমিক ধরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 1 এর পরে 7টা শূন্য। ঠিক আছে জি ম্যাম। তাহলে এবার উপরে দেখো শূন্যগুলোর কোনো মূল্য নেই, কারণ আমরা সার্থক অঙ্কের আগে শূন্য আছে, তাহলে লিখবো কি আমরা 6 6 7 3 2, আর নিচে পেয়েছো তোমরা 1 এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7। এই এরকম এত সংখ্যা না লিখে, যেহেতু সূচকের অঙ্ক শিখতেছো, তাই এটাকে লিখবা 10 টু দি পাওয়ার 7। এইবার উপরেরটা তোমরা শিখেছিলে, দেখো প্লিজ 66732, এটাকে শিখেছিলে তোমরা 6.67, আবার বলতেছি 6.6732 গুণ 10 টু দি পাওয়ার 4। এটুকুর মান কিন্তু তোমরা এখন জানো, তার মানে হচ্ছে 6.6732 গুণ 10 টু দি পাওয়ার 4। আর সূচকের মান, এটা আমি সূচকের ক্লাসটা তোমাদের এই পেজে একটু দেরি হয়ে গেল। যেমন যদি কোনো মান এরকম লেখা হয় 10 টু দি পাওয়ার -7, এর অর্থ হচ্ছে 1/10 টু দি পাওয়ার 7। যদি লিখি 10 টু দি পাওয়ার -1, এর মানে হচ্ছে 1/10। এই 1 মানে হচ্ছে এখানে সে 1 আছে, এই মাইনাস মানে হচ্ছে ভাগ, এই মাইনাসটার অর্থ হচ্ছে ভাগ, এটাকে আমরা পার পড়ি, পার। যদি লিখি 10 টু দি পাওয়ার -5, এর অর্থ হচ্ছে 1/10 টু দি পাওয়ার 5। যদি লিখি 10 টু দি পাওয়ার -4, এর অর্থ হচ্ছে 1/10 টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থীরা বুঝতে পারতেছো, যদি এখানে 10 টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার 7 থাকে, যদি এটাকে আমি সূচকে লিখি তাহলে 10 টু দি পাওয়ার -7 লেখা যায়। তাহলে এই মানটাকে আমরা উপরে নিয়ে যাব, তাহলে এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার -7। 10 টু দি পাওয়ার 7 কে উপরে নিয়ে যাব, তাহলে এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার -7। দেখতেই পাচ্ছি আমরা এটাকে এইভাবে পর্যন্ত লেখা হলো 10 টু দি পাওয়ার 4, আর গুণ 10 টু দি পাওয়ার 7 কে লেখা গেলে এটাকে লিখতেছি আমরা 10 টু দি পাওয়ার -7। 7টা ছিল নিচে, ওটাকে সূচকে পাঠানো হয়েছে, 10 টু দি পাওয়ার -7 হয়েছে। এখন আমরা জানি 2 বেজের, এটারও 10 বেজ, এটারও 10 বেজ, তাহলে ক্যালকুলেশন করো 6.6732 গুণ 10 টু দি পাওয়ার হচ্ছে 7 থেকে 3 চলে 4 চলে গেল, তাহলে থাকে আছে -3। এটা হলো বিস্তারিত পদ্ধতি, এটা হলো বিস্তারিত পদ্ধতি। আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম এটা ছিল আমাদের 0.0066732 সমান। এই মানটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য এটা শিখলাম। আমি তোমাদেরকে বলেছিলাম এটা শর্টকাট পদ্ধতি শিখাবো।
এখন শর্টকাট পদ্ধতিটা এখন শেখাই। আমি জানি যে এটা তোমাদের শেখার কারণে ব্রেনে অনেকটা ক্লিয়ার হয়ে গেল, অনেক জিনিস গোজামিল থাকতে পারতো সেগুলো স্পষ্ট হয়ে গেল। আর শর্টকাট পদ্ধতিটা হচ্ছে দশমিক থেকে তুমি 6 পর্যন্ত পৌঁছাতে কয় ডিজিট ক্রস করবা? 3 ডিজিট। তাহলে তখন 6.6732 গুণ এখান থেকে এই পর্যন্ত পৌঁছাবো, কারণ দশমিকটা আমি এখান থেকে এদিকে নিয়ে যাব, উল্টা ওই দিক থেকে এদিকে এসেছিলাম তাই 4 হয়েছিল কোনো প্লাস চিহ্ন, আর এবার উল্টা এদিক থেকে ওইদিকে যাব, তখন 10 টু দি পাওয়ার হয়ে -3। কয় ডিজিট গেছে? 1 2 3, 10 টু দি পাওয়ার -3 সব সময়ের জন্য সত্য। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি 0.0000425, তাহলে আমি এখানে যে পৌঁছাবো দশমিকটা, তাহলে কয় ডিজিট? 1 2 3 4 5, তাহলে এটাকে লেখা যায় 4.25 গুণ 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 -5। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, যে আমি দশমিক থেকে 4 এর কাছে পৌঁছাতে গেলে কয় ডিজিট পার হবো? 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার -5। যেমন এটার ক্ষেত্রে এখান থেকে আমি এখানে পৌঁছাবো কয় ডিজিট? 1 2 3, তো 3 ডিজিট। যদি এটা করো তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আর এভাবে করতে গেলে এই বিস্তারিত নিয়ম, আমি কোনো কিছু এখানে বাদ দিইনি, বিস্তারিত নিয়ম। তবে আমি জানি যে তোমাদের কাছে এটা বেশি পছন্দ হবে, এটা চিরন্তন সত্য। বাঙালি তো একটু শর্টকাট পদ্ধতিটা আমরা বেশি পছন্দ করি। যাই হোক, তো এটাও শেখানো হলো তোমাদের। তাহলে একটা সময় ধরে আমরা যেটা শিখলাম বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা শিখলাম। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার এই যে এতগুলো পদ্ধতি শিখলাম, এই পদ্ধতিগুলো সবগুলো হাতে শিখেছি। এখন একটু ক্যালকুলেটরের ব্যবহার শিখবো। তো ক্যালকুলেটরের ব্যবহার যেহেতু শিখবো আমরা, সবাই একটু ক্যালকুলেটরে যাও প্লিজ। আমরা এটাকে বৈজ্ঞানিক আকারে ক্যালকুলেটরে খুব এক কথায় লিখবো, কিভাবে লেখা যেতে পারে। আমার এটুকু জায়গার ভিতরে হয়ে যাবে, আমি বিশ্বাস করি এটুকু অংশের ভিতরে আমার লেখা হয়ে যাবে সবগুলোর বৈজ্ঞানিক আকার। প্রথমে তোমরা ক্যালকুলেটরের মুড চাপো, মুড ক্লিয়ার আছে দেখো অন বাটনের পাশে। মুড থেকে প্রথমে যাব আমরা, প্রথমে মুড থেকে যাব হচ্ছে সায়েন্টিফিক। দেখো মুড চাপতে থাকো, ফিক্স সায়েন্টিফিক নরমাল লেখা আসবে। তো প্রথমে ফিক্স সায়েন্টিফিক নরমাল দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ফিক্স সায়েন্টিফিক নরমাল এখানে যদি দেখা যায় এই ফিক্স সায়েন্টিফিক নরমাল দেখতে পাচ্ছি আমরা। তো সেখান থেকে আমরা প্রথমে সায়েন্টিফিকে যাব। তো সায়েন্টিফিকে যখন যাব, সায়েন্টিফিক 2 তে আছে, 2 দিলাম। 2 দেওয়ার সাথে দেখো 0 ইকুইভ্যালেন্ট 9 এরকম একটা মান আসছে। আমি যদি এখানে দেখাই, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম আসবে 0 ইকুইভ্যালেন্ট 9। এর অর্থ হচ্ছে তুমি দশমিকের আগে কয় ডিজিট রাখতে চাচ্ছ? দশমিকের আগে, সরি ভুল বলেছি আমি, দশমিকের আগে 1 ডিজিটই থাকবে। তুমি দশমিকের পরে কয় ডিজিট রাখতে চাচ্ছ? 3টা 4টা 5টা 6টা, তুমি কয়টা রাখতে চাচ্ছ? আমি এখানে রেখেছি 1 2 3 4, 1 2 3 4, এখানেও লিখেছি 1 2 3 4। শিক্ষার্থীরা মজার একটা ব্যাপার আছে, যদি কোনো শিক্ষার্থী এখানে 2 ডিজিটও রাখে এই মান কিন্তু চেঞ্জ হবে না। দশমিকের পরে যদি শুধু 6 7 রাখে এই মানেরই এই 4 কিন্তু চেঞ্জ হবে না। এখানে যদি দশমিকের পরে 6 7 রাখে এই 2 কিন্তু চেঞ্জ হবে না। এক্ষেত্রেও ঠিক তাই, এক্ষেত্রে মান তো ক্যালকুলেটর করে দিবে তোমাকে। তো আমি আবারও বলতেছি, তোমার দশমিকের পরে কেউ যদি 3 ডিজিট রাখতে চাও, 3 ডিজিট যদি রাখতে চাও দশমিকের পরে, দশমিকের পরে 3 ডিজিট রাখতে চাও তাহলে এখান থেকে 4 দিতে হবে। আর যদি তোমরা বলো যে না স্যার আমরা 4 ডিজিট রাখবো, 4 ডিজিট, তাহলে 5 দিতে হবে। 4 ডিজিট রাখতে চাইলে 5 দিতে হবে। তার মানে বুঝতেই পারতেছো এই যে 0 ইকুইভ্যালেন্ট 9 আছে, দশমিকের পরে যদি তুমি 3 ডিজিট রাখতে চাও তাহলে তোমাকে দিতে হবে হচ্ছে 4 ডিজিট রাখতে চাইলে দিতে হবে 5। তো আমাদের এখানে 4টা ডিজিট আছে, আমাদের এখানে দেখতেছি আমরা 4টা ডিজিট, তাহলে আমরা 5 দিব। 5 দিলে এই হাতে যেটা করেছিলাম ওইটা হয়ে যাবে। তো তোমরা কেউ 5, কেউ 4, কেউ 3, কেউ 2ও দিতে পারো, তবে কোনো মানের পরিবর্তন আসবে না। তো আমি প্রথমে 5 দিলাম। 5 দিলে দেখো 5 দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ক্যালকুলেটর একটা প্রোগ্রাম চলে আসছে, একটা প্রোগ্রাম। 5 দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একটা প্রোগ্রাম চলে আসছে, সেখানে আসছে 0 দশমিক, দেখতেই পাচ্ছি আমরা 0 দশমিক দেখো এই প্রোগ্রামটা চলে আসবে, সবাই দেখতে পাচ্ছে আশা করি। তো ওকে শিক্ষার্থীরা, এখন শুধু কাজ মানটা লেখা, আর কোনো কাজ নেই। মানটা লেখার সাথে সাথে ইকুয়াল দিলে চলে আসবে, তোমার পুনরায় নতুন করে সেট করা লাগবে না। প্রথমে তুমি এটা লেখো, ওটা লেখো 66732 লিখে ইকুয়াল দিলে দেখো চলে আসছে মানটা আসছে 6.6732 গুণ 10 টু দি পাওয়ার 4। এবার এইটা মুছে ফেলো, 1 দিয়ে মুছে ফেলো, ওটা চলে যাবে না, ওর থেকে যাবে। এবার তুমি এটা লেখো 667.32 যেভাবে আছে সেভাবে লিখে ইকুয়াল দিতে হবে। তোমার কাজ এটা হুবহু লেখা, লিখে শুধু ইকুয়াল দেবে, দিলে দেখো উত্তর চলে আসছে 6.6732 গুণ 10 টু দি পাওয়ার 2। এবার শেষেরটা
তুমি অন বাটন দিয়ে মুছে ফেলে আবার এখন এটা দিচ্ছ, যেভাবে আছে এভাবে লিখবো আমরা, এভাবে শুধু উপস্থাপন করবো। ক্যালকুলেটর প্রোগ্রামে দেওয়া আছে, এটা এখন প্রোগ্রামে চলতেছে। তুমি এখন এই মানটাকে উঠাবে শুধু 0.666732 দিলে ইকুয়াল দিলে দেখো তো চলে আসছে। আমরা এত কষ্ট করে যেগুলো করেছি 6.6732 গুণ 10⁻³ আমরা তিনটায় কাজ করলাম। দেখো আমি এত সময় ধরে লেকচার দিচ্ছিলাম আর ক্যালকুলেটরের মাধ্যমে করলাম, খুব সামান্য সময়ের ভিতরে আমি এই তিনটার অ্যান্সার পেয়ে গেলাম, নির্ভুল অ্যান্সার। এক্ষেত্রে এই অ্যান্সারগুলো কখনোই ভুল হওয়া সম্ভব নয়। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানগুলো উপস্থাপন শিখবো। এটা খুবই ইজি একটা সিস্টেম। প্রথমে তোমরা, আবারও বলতেছি, প্রথমে তোমরা যাবা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে প্রথমে যাবা মুড থেকে যাবো সায়েন্টিফিকে 2 আছে, 2 দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে তোমার 0 ইকুইভ্যালেন্ট 9। তুমি যে কয় ডিজিট রাখতে চাও দশমিকের পরে তার থেকে একটা বেশি দেবে, 2 ডিজিটের জন্য 3 দিতে হবে, 3 ডিজিটের জন্য 4 দিবে, 4 ডিজিটের জন্য 5 দিবে। ওকে, এটা লিখে রাখলে তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আশা করি যে সব সময়ের জন্য পারা যাবে ইনশাল্লাহ। তো এই হলো ব্যাপার ছিল। তাহলে আমরা যেটা শিখলাম, এত সময় ধরে যেটা শিখলাম, আমি এখন তোমাদের সবগুলো পদ্ধতি ছোট করে শেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বৈজ্ঞানিক আকার। এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম, এটা হচ্ছে বৈজ্ঞানিক আকার। তাহলে বৈজ্ঞানিক আকার সম্পর্কে আমাদের ধারণা কমপ্লিট। এবার পূর্ণক। যে সকল শিক্ষার্থী বৈজ্ঞানিক আকার তৈরি করে ফেলে তাদের জন্য পূর্ণক নির্ণয় করা খুবই সহজ। সে আর কখনো কোনো মুখাপেক্ষী হয় না। পূর্ণক সব সময় বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পরে টেনের যে সূচক থাকে এটাকে বলা হয় পূর্ণক। তাহলে প্রথমটার পূর্ণক, প্রথম পূর্ণক হচ্ছে 4, অনলি 4। দ্বিতীয় পূর্ণক, আমরা এখন পূর্ণক শিখতেছি, পূর্ণক। দ্বিতীয়টার পূর্ণক হচ্ছে 2 আর তৃতীয় পূর্ণক হচ্ছে -3। এই -3 কে দুই ভাবে উপস্থাপন করা হয়, -3 অথবা 3 বার। এটাকে বলি আমরা 3 বার, -3 অথবা 3 বার। পরীক্ষার প্রশ্নে দুই ভাবে থাকতে পারে, এমসিকিউতে -3 অথবা 3 বার, আমরা বলি 3 বার। তাহলে এতক্ষণ ধরে যেটা শিখলাম বৈজ্ঞানিক আকার, দেখো কত ইজি হয়ে যাচ্ছে, বিষয়গুলো ছোট হয়ে আসতেছে। বৈজ্ঞানিক আকার ক্যালকুলেটর দিয়ে প্রকাশ করার সঙ্গে সঙ্গে টেনের সূচকটাকে বলা হয় পূর্ণক। আবার লিখেছি আমরা, টেনের সূচককে বলা হয় পূর্ণক। দেখো পূর্ণক পেয়েছো 4, পূর্ণক পেয়েছো 2, পূর্ণক পেয়েছো -3 অথবা 3 বার। এবার বাকি আছে আমাদের অংশক বা অংশকটা। দেখো আমি পাশে লিখে রেখেছি, অংশকটা হচ্ছে লগের হয়। লগ ছাড়া কখনো অংশক বের করা যায় না, এবং অংশকের মান সবসময় অমূলদ সংখ্যা হয়। এর মানটা হয় অমূলদ সংখ্যা, মান হবে অমূলদ সংখ্যা। অংশকের মান সবসময় অমূলদ সংখ্যাই হয় সব সময়ের জন্য। তাহলে আমরা এখন শিখলাম বৈজ্ঞানিক আকার, আর এটা শিখেছি হচ্ছে আমরা পূর্ণক। এবার শিখবো হচ্ছে অংশক। আমরা এখন শিখবো হচ্ছে অংশক। এই অংশক শুধুমাত্র লগের হয়, অংশক লগের হয়। এখন অংশক তাহলে কিভাবে বের করবো স্যারের কাছ থেকে এখন আমরা অংশক শিখবো। অংশক মানে বের করার পদ্ধতিটা কি বা কিভাবে অংশক বের করা যায় এ সম্পর্কে আমরা এখন জানবো, যে অংশকটা কিভাবে বের করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা এখন অংশক বের করব। অংশক বের করার পদ্ধতি খুবই সহজ। তুমি যখন বৈজ্ঞানিক আকারে এই মানগুলো প্রকাশ করে ফেলবে তখন খুব ভালো করে খেয়াল করো। এই ক্লাসটা করার সময় বিশেষ করে আমি আবারও বলতেছি, ম্যাথ বা সায়েন্সের যে ক্লাসগুলো আছে করার সময় যে আম্মু এক গ্লাস পানি দাও, এই কথাটাও বলা যাবে না। তোমরা তো আবার পিতামাতাকে অর্ডার করতে খুব পছন্দ করো, পড়ার টেবিলে বসে মনে হয় যেন রাজ শাহেনশাহ। তুমি অর্ডার করবা, তোমার পিএস আছে বাড়িতে, তোমার আব্বু আম্মু তোমাকে এনে পানি গিলাবে। এই অভ্যাসগুলো ত্যাগ করো। তারা আমাদেরকে পৃথিবীতে এনেছে, এর জন্য আমরা তাদের কাছে অনেক ঋণী। এই ঋণ কিভাবে শোধ করবা সেই চিন্তা না করে তোমরা পড়ার টেবিলে বসে বসে অর্ডার করো। এটা পরিবার থেকে শিখতে হয়, আর আমাদের দায়িত্ব তোমাদের শেখানো। এই জন্য অর্ডার কম করে এদিকে মনোযোগ বেশি দেবো আমরা, ঠিক আছে? এই করো না, ওই করো না, ডিস্টার্ব করো না, এইদিকে খেয়াল করবো আমরা। প্রথমে শিখেছি বৈজ্ঞানিক আকার, এটা ছিল আমাদের বৈজ্ঞানিক আকার। এরপর এটা ছিল হচ্ছে পূর্ণক। এখন শুধু বাকি অংশক। এখন আমরা শিখবো অংশক কিভাবে বের করা হয়।
অংশক হচ্ছে যখনই বৈজ্ঞানিক দেখো, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে বৈজ্ঞানিক আকার প্রকাশ করার সঙ্গে সঙ্গে তোমার জন্য কিন্তু সবগুলো রাস্তা ওপেন, মানে তুমি সহজে বাকিগুলো নির্ণয় করতে পারতেছো খুব ইজিলি। পূর্ণক তো পেয়ে গেছো, টেনের মাথাগুলো চোখ বুঝে লিখে দিয়েছো, পূর্ণক হয়ে গেল। অংশক এরকম কাছাকাছি, শুধুমাত্র লগ লিখে মানগুলো দিলে অংশক চলে আসবে। তবে অংশক বের করার আগে ক্যালকুলেটরকে রিফ্রেশ করতে হবে, শিফট মুভ 3, ক্যালকুলেটর রিফ্রেশ হচ্ছে শিফট মুভ 3 দিলে ক্যালকুলেটর ইকুয়াল হয়ে যাবে। তো ওকে, ক্যালকুলেটর ইকুয়াল শিখলাম আমরা, শিফট মুভ 3 দিলেই ক্যালকুলেটর ফ্রেশ হয়ে যাবে। কখনো সায়েন্টিফিক বোর্ডে থাকা অবস্থায় অংশক নির্ণয় করা যাবে না, সবসময় মনে রাখবো, কখনো সায়েন্টিফিক মোডে থাকা অবস্থায় অংশক নির্ণয় করা যাবে না, তাহলে তুমি তোমার অ্যান্সারের কাছে কোনোদিনও পৌঁছাতে পারবে না, এও কালেও না পরকালেও না, ঠিক আছে? এজন্য সবসময় মনে রাখতে হবে যে অংশক। আর আরেকটা ব্যাপার আছে, ক্যালকুলেটর ছাড়া অংশক নির্ণয় করার কোনো পদ্ধতি আমি অন্তত জানি না, কেউ জানলে আমাকে শেখাতে পারো, আমি তার কাছ থেকে শিখে নেব। ক্যালকুলেটর ছাড়া অংশক নির্ণয় করার কোনো পদ্ধতি নেই, এজন্য বলা হয় লগের অংশক, এটার নাম হচ্ছে লগের অংশক। ওকে শিক্ষার্থীরা, আমরা এখন অংশকের দিকে চলে যাই। তাহলে অংশক হচ্ছে লগ, এই 10 এর আগের যে মানটুক ছিল এটুক লিখবো আমরা 6.6732 দিলে একটা মান চলে আসবে। তারপরে আবার লগ, একই মান, যেহেতু এখানে সবগুলো, তাহলে একটা শিখালেই তোমরা বাকিগুলো পেরে যাচ্ছ, কারণ আমি একটু চালাকি করেছি, বুঝতেই পারতেছো যে আমার সবগুলো মান একই রকম, তোমরা ভিন্ন ভিন্ন মান নিয়ে দেখতে পারো। তাহলে এটার অংশক হচ্ছে, আমি আরেকটা নিয়ে দেখাবো এখন, শিফট মুভ 3, তাহলে লগ এই মানটা আমাকে লিখতে হবে। দেখো আমি কি শুধু 10 টু দি পাওয়ার 4 2 এগুলো লিখিনি, শুধু লগের আগের টুক লিখছি। তাহলে এটা হচ্ছে লগ 6.6732 দিলে আমার মান চলে আসছে 0.82433। এর আসলে শেষ নেই। যদি কোনো শিক্ষার্থী কখনো পরীক্ষার ক নম্বর প্রশ্নে আসে, আর যদি তুমি এখানে শেষ করে দাও যে শেষ নেই, অসীম পর্যন্ত বিস্তৃত, যার জন্য এখানে স্যার লিখেছে মান হবে অমূলদ সংখ্যা, এর কোনো শেষ নেই, অমূলদের মানে কোনো শেষ নেই। এখন প্রশ্ন, স্যার আমার পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, মানটা আছে এরকম 0.00832, এই মানটির পূর্ণক অংশক কত? পূর্ণক অংশক হট এটা চেয়েছে, এটা আমি কি করে বের করব? স্যারের কাছে প্রশ্ন। তো এটা খুবই সিম্পল পদ্ধতি। তুমি ফার্স্ট তোমার যে কাজটা, তুমি তোমার ক্যালকুলেটর থেকে প্রথমে চলে যাবে সায়েন্টিফিক মুড দিয়ে চলে যাবা সায়েন্টিফিক এসসিআই তে, সেখানে 0 ইকুইভ্যালেন্ট 9 চলে আসবে। তুমি 0 ইকুইভ্যালেন্ট 9 এর সঙ্গে সঙ্গে দশমিকের পরে তুমি কয় অঙ্ক রাখবে? 2 3 4 5, মনে করো তুমি 3টা রাখবে, তাহলে তুমি 4 দিলে প্রোগ্রাম চলে আসবে। এটাকে শুধু ক্যালকুলেটরে উঠাতে হবে 0.00, তারপরে হচ্ছে 832 দিলে চলে আসছে মান চলে আসছে আমাদের। আর তোমাদেরকে আমি শিখিয়েছি সব থেকে মজার ব্যাপার, আমি তোমাদেরকে শিখিয়েছি ফাঁকিবাজি সিস্টেম 1 2 3 4, তার মানে হচ্ছে 8.32 গুণ 10 টু দি পাওয়ার কত? -4। দেখো ক্যালকুলেটর কিন্তু এটাই চলে আসছে। তার মানে যদি বেসিক শেখা যায় তাহলে ক্যালকুলেটর আগেও কিছু করা যায়, মানুষের ব্রেন ক্যালকুলেটর থেকে ফার্স্ট, এটা আমরা জানি। তাহলে এটা আমাদের পূর্ণক, এটা আছে বৈজ্ঞানিক আকার, আর পূর্ণক হচ্ছে -4, তাহলে এটার পূর্ণক হচ্ছে অংশক হচ্ছে, এখানে অংশক যেটা হবে, অংশকটা আবার শেখাই, অংশক হচ্ছে লগ 8.32 হবে হচ্ছে অংশক, লগ 8.32 হচ্ছে আমাদের অংশক হবে। তাহলে 8.32 দিলেই তোমার উত্তর চলে আসবে। তবে সায়েন্টিফিক বুক কিন্তু ক্লিয়ার করতে হবে, মনে রাখতে হবে, সায়েন্টিফিক বুক থাকলে কিন্তু অঙ্ক মানে অংশক বের হবে না। শিফট মুভ 3 ক্লিয়ার, আবারও বলতেছি শিফট মুভ 3 ক্লিয়ার করে এবার তুমি লিখবে লগ লিখে এই যে 10 এর আগের অংশটা লিখবে 8.32 দিলে তোমার চলে আসলো 0.92012 এর মানে শেষ নাই। তো আমরা আজকে শিখলাম কিভাবে অংশক বের করতে হয়, কিভাবে পূর্ণক বের করতে হয়, কিভাবে বৈজ্ঞানিক আকার নির্ণয় করতে হয়। 4.3 এর বাইরে কোনো বেসিক নেই, 4.3 এই তিনটার বাইরে কোনো বেসিক নেই, অনলি এই তিনটা বেসিক আছে, বৈজ্ঞানিক আকার, পূর্ণক আর অংশক। আমি তোমাদেরকে যে পদ্ধতিতে শেখালাম আমি মনে করি এটা সবথেকে সহজ পদ্ধতি, কারণ আমি অনেক পদ্ধতি নিয়ে ঘাটাঘাটি করেছি।